ইরানে অর্থনৈতিক অনিশ্চয়তার ক্ষোভ থেকে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তুরস্কে বিশাল সমাবেশ। ইস্তাম্বুলের বিখ্যাত গালাতা সেতুতে ৫ লাখের বেশি মানুষের উপস্থিতি। ভারী বৃষ্টি ও তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা, দুর্যোগে নিহত ১৭ জন, আহত অনেকে। এবং নববর্ষের রাতে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের ঘটনায় শোকাহত সুইজারল্যান্ড। গভীর শোক জানালেন দেশটির প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইরানের চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির জনগণের সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার ক্ষোভ থেকে বিক্ষোভে নামে ইরানিরা। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মূল্য কমে যাওয়ায় মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়েছে দেশটিতে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে তীব্র হয়ে উঠেছে ইরানের অর্থনৈতিক সংকট। এর প্রতিবাদে গত রোববার থেকে রাস্তায় নামে তেহরানের ব্যবসায়ীরা। মঙ্গলবার এতে যোগ দেয় শিক্ষার্থীরাও। ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভ। বুধবার পর্যন্ত টানা ৪ দিন ধরে আন্দোলন করেছে দেশটির মানুষ। আন্দোলন দমনে বেশ কঠোর ভূমিকা পালন করেছে ইরান সরকার। এসব বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের সংঘবদ্ধ দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সরকারি ভবনে হামলার অভিযোগ আনা হয় ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। তাদের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এসব হামলা ব্যর্থ হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা এক নারীসহ বহু মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছে। ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ শোনার জন্য একটি সংলাপের ব্যবস্থা করা হচ্ছে। তবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইরানের অস্থিরতার পেছনে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে বলে ইঙ্গিত দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, দেশের ভেতর এবং বাইরে থেকে তেহরানের ওপর চাপ তৈরির ষড়যন্ত্র করছে শত্রুরা। এর আগে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এ বিক্ষোভে ইরানি মানুষের সঙ্গে তারাও মাঠে রয়েছে বলে উল্লেখ করে সংস্থাটি। দেশটিতে বর্তমান মূল্যস্ফীতির পরিমাণ ৫০%। এর কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইরানের ওপর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। ১ বছর আগেও মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান ছিল প্রায় ৮,২০,০০০ রিয়াল। গত রোববার বিক্ষোভ শুরুর সময় এটি বেড়ে দাঁড়িয়েছে ১৪,২০,০০০ রিয়ালে। মুদ্রার এ অবমূল্যায়নের কারণে আমদানির খরচ বেড়েছে ইরানের। এতে একদিকে খুচরা দোকানিরা যেমন ক্ষতির মুখে পড়েছে, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে নাগরিকদের। এসব কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে দেশটির জনগণ। বিনিয়ামিন, আরটিভি। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত গালাতা সেতুতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশাল সমাবেশ করেছেন ৫,২০,০০০-এরও বেশি মানুষ। নববর্ষের প্রথম দিনে তুর্কি যুব ফাউন্ডেশনের নেতৃত্বে ৪০০টির বেশি মানবাধিকার সংগঠনের জোট ন্যাশনাল উইল প্ল্যাটফর্মে সমাবেশের আয়োজন করে। এমন বিশাল উপস্থিতি ফিলিস্তিনে চলমান সহিংসতার বিরুদ্ধে একটি সম্মিলিত নৈতিক অবস্থানের প্রতিফলন বলছে অংশগ্রহণকারীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। স্লোগানে স্লোগানে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তুরস্কের সমবেত জনগণ। বছরের প্রথম দিনেই ইস্তাম্বুলের বিখ্যাত গালতা সেতুতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে জড়ো হন ৫ লাখের বেশি মানুষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ, সুলতান আহমেদ, ফাতিহ, সুলেইমানিয়া এবং এমিনোর নতুন মসজিদ সহ শহরের ঐতিহাসিক মসজিদগুলো থেকে ফজরের নামাজের পর তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হন বৃদ্ধ, নারী ও শিশুসহ লাখ লাখ মানুষ। হিমশীতল তাপমাত্রা সত্ত্বেও পায়ে হেঁটে আইকনিক গোল্ডেন হর্ন জুড়ে বিস্তৃত গালতা সেতুর দিকে রওনা হন তারা। এ সময় তাদের সাথে ছিলেন এরদোগান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি ব্যক্তিবর্গ।
এই সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতির পরিমাণ ফিলিস্তিনের চলমান সংহতির বিরুদ্ধে একটি সম্মিলিত নৈতিক অবস্থানের প্রতিফলন বলে জানায় স্থানীয়রা। Filistin'i destekleyerek, Gazze'yi destekleyerek girdiğimiz için açıkça mutluyum. আজ এখানে লাখ লাখ মানুষ আছে যারা গাজায় গণহত্যার বিরুদ্ধে একটি সম্মানিত জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। Halkın da gücünün de insanlara göstermem gerektiğini kendimce. Ben Samsun'dan katılıyorum bu güzel bir programa. এই সমাবেশ থেকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে নিরীহ ও সাহসী ফিলিস্তিনি জনগণ, গাজাই মহান সন্তান, পশ্চিম তীরের দৃঢ় হৃদয় এবং পূর্ব জেরুজালেমের প্রকৃত মালিকদের পক্ষে অবস্থান নিচ্ছি। Biz onlara destek veriyoruz. সমাবেশে তুর্কি জনগণ ছাড়াও বিভিন্ন বিদেশি সংগঠনের সদস্য এবং মানবাধিকার কর্মীরা বক্তব্য দেন। পরে লেবানিজ, সুইডিশ গায়িকা সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও সঙ্গীতজ্ঞদের পরিবেশনা উপভোগ করেন বিক্ষোভকারীরা। এর আগে গত বছরেও নববর্ষের প্রথম দিনে গালতা সেতুতে ফিলিস্তিনের সমর্থনে সমবেত হয়েছিলেন প্রায় 4.5 লাখ মানুষ। আব্দুল মালেক, RTV। তীব্র খরা পরবর্তী ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব দুর্যোগে অন্তত 17 জন নিহত এবং আরও কমপক্ষে 11 জন আহত হয়েছে। এদিকে হেরাত প্রদেশের কাপকান জেলার একটি বাড়ির ছাদ ধসে পড়ে একই পরিবারের 5 সদস্য নিহত হন। নিহতদের মধ্যে 2 জন শিশু ছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, সোমবার থেকে শুরু হওয়া বন্যায় মধ্য, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এছাড়া বন্যার কারণে অবকাঠামোর ব্যাপক ক্ষতি, বহু গবাদি পশু মারা গেছে এবং প্রায় 1800 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেনেজুয়েলার তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট 4টি কোম্পানির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে এই কোম্পানির কর্মকর্তাদের কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তারা সেগুলো আর ব্যবহার করতে পারবে না। কোম্পানিগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মীরা যুক্তরাষ্ট্রে প্রবেশও করতে পারবেন না। এর আগেও এমন বিভিন্ন জাহাজে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এছাড়া ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ভেনেজুয়েলার 4টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। এই জাহাজগুলো তেল রপ্তানির কাজে ব্যবহার করা হতো। নববর্ষের রাতে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোকাহত ইউরোপের দেশ সুইজারল্যান্ড। খ্রিস্টীয় নববর্ষের রাতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি স্কি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 40 জন নিহত এবং 115 জন আহত হয়। ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকভাবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও একটি মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানার একটি মদের দোকানে জড়ো হয়েছিলেন কয়েক শত মানুষ। এর মধ্যে অনেকে ছিলেন বিদেশি পর্যটক। এমন সময় ঘটে একটি ভয়াবহ দুর্ঘটনা। সে সময় বিস্ফোরণ ও আগুন লেগে নিহত হয় অন্তত 40 জন, আহত হয় আরও প্রায় শতাধিক। এই ঘটনাকে সুইজারল্যান্ডের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি বলে উল্লেখ করছেন দেশটির প্রেসিডেন্ট গাই পারমেলিন। ক্রান্স মন্টানার বারে যে আগুন লেগেছে তা আমাদের দেশের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। ফেডারেল কাউন্সিল এই ঘটনাটি জেনে গভীরভাবে দুঃখিত এবং আমি তাদের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলছি। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে দেশটির জনগণ। সে সময়ের ভয়াবহ স্মৃতির কথা উল্লেখ করে আবেগ আপ্লুত অনেকে। আমরা আমাদের পাশ দিয়ে দগ্ধ মানুষদের যেতে দেখেছি, তারা পুড়ে গেছে। দমকল কর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীরা তাদের কাজ করছে, তবে অবস্থা ছিল খুবই ভয়াবহ। এই বারে আমরা প্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের সাথে দেখা করি। আমরা ভেবেছিলাম এটা একটা ছোট আগুন, কিন্তু যখন আমরা সেখানে পৌঁছালাম তখন দেখি ভয়াবহ অবস্থা। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও স্পষ্ট করেনি সুইজারল্যান্ড। তবে ইমাও আলবেনি নামে এক ফরাসি যুগল দাবি করেন একটি ওয়েটার জন্মদিনের একটি মোমবাতি মদের বোতলের উপর রেখেছিলেন। সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ছাদে আগুন ধরে যায়। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর বলে জানায় আঞ্চলিক কাউন্সিলর। তিনি বলেন ভেলাই হাসপাতালের আইসিইউ পুরোপুরি পূর্ণ হয়ে গেছে, রোগীদের অন্যত্র হস্তান্তর করা হচ্ছে। আব্দুল মালেক, RTV।
নেদারল্যান্ডসে নববর্ষ উদযাপনের সময় আতশবাজির কারণে সৃষ্ট দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এরা রাজধানী আমস্টারডাম ও পূর্বাঞ্চলীয় শহর নিজ মেগেনের বাসিন্দা। একই সময়ে পৃথক ঘটনায় রাজধানী কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক গির্জাও পুড়ে ছাই হয়ে গেছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গণমাধ্যমটি বলছে, নববর্ষের শুরুতে নেদারল্যান্ডসের কিছু এলাকায় ভারী আতশবাজি এবং অগ্নিসংযোগের ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। জরুরি পরিষেবা এবং পুলিশের বিরুদ্ধে সহিংসতা তীব্র আকার নিয়েছে সেখানে। সহিংসতা দমনে প্রায় 250 জনকে গ্রেফতার সহ বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে গির্জায় অগ্নিকাণ্ডের কারণ বের করতে তদন্ত চলছে। ইংরেজি 2025 সালকে বিদায় জানিয়ে বিশ্ব যখন নতুন বছর 2026 সালকে স্বাগত জানিয়েছে, তখনও নতুন বছরের উচ্ছ্বাস দেখা যায়নি আফ্রিকার একটি দেশে। দেশটির নাম ইথিওপিয়া। তবে এর পেছনে কোনো দুঃখজনক ঘটনা নয়, বরং রয়েছে সময় গণনার ভিন্ন এক ঐতিহ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বিশ্বজুড়ে যখন 2026 সালকে বরণ করে নেয়ার আনন্দ, তখনও নতুন বছর আসেনি আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। কারণ দেশটিতে এখনো চলছে ভিন্ন এক সাল। পশ্চিমা ক্যালেন্ডারের তুলনায় ইথিওপিয়ার ক্যালেন্ডার প্রায় 7 থেকে 8 বছর পিছিয়ে। এই পার্থক্যের মূল কারণ যীশুখ্রিস্টের জন্মবর্ষ গণনার পদ্ধতি। খ্রিস্টীয় 5ম শতকে ক্যাথলিক চার্চ তাদের ক্যালেন্ডারের হিসাব সংশোধন করলেও ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ তা অনুসরণ করেনি। ফলে পশ্চিমা ক্যালেন্ডারের সঙ্গে ইথিওপিয়ার ক্যালেন্ডারে থেকে গেছে এই ব্যবধান। এই ভিন্নতার কারণে ইথিওপিয়ার নববর্ষ উদযাপিত হয় সেপ্টেম্বর মাসে। পশ্চিমা ক্যালেন্ডারের 11 সেপ্টেম্বর দেশটিতে নতুন বছর শুরু হয়, আর অধিবর্ষ হলে তা পালিত হয় 12 সেপ্টেম্বর। ইথিওপিয়ান ক্যালেন্ডারে রয়েছে মোট 13টি মাস। এর মধ্যে 12টি মাসে প্রতিটিতে 30 দিন করে থাকে, আর বছরের শেষ মাসে থাকে 5 দিন। অধিবর্ষ হলে 6 দিন। সময় গণনার এই ব্যতিক্রমী কাঠামো দেশটিকে করেছে আরও আলাদা। শুধু তারিখ নয়, সময় গণনাতেও রয়েছে ভিন্নতা। ইথিওপিয়ায় দিন শুরু হয় সকাল 6টা থেকে। দিনকে ভাগ করা হয় 2টি 12 ঘন্টার অংশে। ফলে মধ্য দুপুর ও মধ্যরাতে ঘড়ির কাঁটা থাকে 6-এর ঘরে। তাই আদ্দিস আবাবায় সকাল 10টায় কফির আমন্ত্রণ মানে হতে পারে বিকাল 4টা। বিশেষজ্ঞদের মতে ইথিওপিয়ার ক্যালেন্ডার শুধু সময় গণনার একটি পদ্ধতি নয়, এটি দেশটির ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহাসিক গর্বের প্রতিচ্ছবি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলেও নিজেদের সময়ের ঐতিহ্য এভাবেই ধরে রেখেছে আফ্রিকার এই দেশ। আরাফাত ইয়াসার, RTV। প্রবাসী কর্মীদের জন্য যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে ওমান সরকার। নতুন আইনে দেশটিতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের আওতায় আনা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ওমানগামী প্রবাসী কর্মীদের জন্য কঠোর হচ্ছে নিয়ম। নতুন আইনের আওতায় দেশটিতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে ওমান সরকার। এর মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ প্রতিরোধ এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ জানিয়েছেন, প্রকৌশল, লজিস্টিক্স, হিসাবরক্ষণ সহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের দেশে প্রবেশের আগেই যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট খাতভিত্তিক স্বীকৃত স্কিলস ইউনিটের মাধ্যমে কর্মীদের শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীকে দেয়া হবে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স। এই লাইসেন্স ছাড়া কোনো প্রবাসী কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণীকরণ সনদ ও ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যা ওমানের আইনের সরাসরি লঙ্ঘন। এক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান উভয় পক্ষই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ এবং তার সত্যতা যাচাইয়ের জন্য দায়বদ্ধ থাকবে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে রাখা হয়েছে কঠোর শাস্তির বিধান, জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার, এমনকি আদালতে মামলা দায়েরের সুযোগও থাকছে। জালিয়াতিতে সহায়তা বা অবহেলার প্রমাণ মিললে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরাফাত ইয়াসার, RTV।
আর এই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।